ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ উন্নয়নকেই অনেকভাবে ভেবেছেন, অনেকভাবে করেছেন। এটা একটা অদ্ভুত, এত বড় দেশ, এত মানুষ, এত প্রবলেম, কিন্তু সমাধানের লোকজন সেটাও, তার সংখ্যাটাও বড় বেশি। কত মানুষ, ছোট ছোট গ্রামের প্রত্যন্ত মানুষ তার নিজের এলাকার উন্নয়নের জন্য কিরকম করে ভেবেছেন, সেটাও মনের মধ্যে কোথাও খুব একটা আশার সঞ্চার তৈরি করে যে এত মানুষ এই সমাজটা কি করে একটু ভালো থাকবে তার কথা ভাবছে। এটা ভাবতেই সাংঘাতিক মনের মধ্যে একটা থ্রিল হয় যে না, আমরা একা নই, আমরা সবাই মিলে আছি, একসঙ্গে হাত ধরাধরি করে ঠিক ভালোর দিকে এগোবো, খারাপের দিকে নয়। কারণ আমাদের হাত ধরে ধরার যে লোকগুলো, সেগুলো আমাদের বাড়ির চারপাশেই আছে। এরকম আজকে চারজনের কথা বলবো আমরা। প্রথমে আমরা বলি একটি ছেলের কথা। কর্ণাটকে তার বাড়ি, মান্ড বলে একটা জেলা আছে, সেখানে একটা প্রত্যন্ত গ্রামে একটি ছেলে আছে, তার নাম হচ্ছে সৈয়দ গনি খান। এই সৈয়দ গনি খান পড়াশোনা করছিল। পড়াশোনা করতে করতে পড়ার বিষয়টা অদ্ভুত ছিল, মিউজিওলজি। তার মানে মিউজিয়াম নিয়ে পড়াশোনা, যে মিউজিয়াম কিভাবে জিনিসপত্র সংরক্ষণ করতে হয় ইত্যাদি ইত্যাদি। এইটা পড়তে পড়তে হঠাৎ করে তার বাবা চলে যান এবং সৈয়দ বাড়ির বড় ছেলে, তাকে সংসারের হাল ধরতে হয়, পড়াশোনা শেষ করা হয় না তার। এইভাবেই চলছিল। একদিন চাষবাস করে, জমি জায়গা আছে, সে হঠাৎ করে ধানের জমিতে একদিন ওষুধ দিয়ে এসছে, ওষুধ দিয়ে দাঁড়িয়ে আছে সে আলের উপরে। তো দেখছে যে প্রজাপতিগুলো গিয়ে বসছে, সেই বিষটা প্রজাপতির গায়ে লেগে ছটফট করতে করতে সেই প্রজাপতিগুলো মরে যাচ্ছে। এই দৃশ্যটা বড় নাড়িয়ে দেয় সৈয়দকে। সে তার কাকাদের কাছে যায় যে কাকা, এই আমি কি করছি, যে আমি ধানের জমিতে ওষুধ দিয়ে এলাম, সেখানে প্রজাপতি বসলো আর প্রজাপতিটা বেবাগ মরে গেল, এর থেকে মুক্তির উপায় কি? বলে, ওরে ওসব তোকে ভাবতে হবে না, এটাই দস্তুর, এখানে ধানের জমিতে ওষুধ না দিলে ধান হবে না, তোকে অতগুলো সংসার চালাতে হবে, অতগুলো পেট, ওই জন্য ওসব ভাবলে তো চলবে না, ধানটা ফলাতেই হবে তোকে। না কাকা, এই কোথাও যেন কিছু একটা গন্ডগোল হচ্ছে। সে তখন বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে। এবার কথা বলতে বলতে কেউ হয়তো বলেছে যে এরকম, জানিস আমাদের সময়ে হয়তো প্রাচীন প্রাজ্ঞ লোক হয়তো তাকে বলেছে যেরকম আমাদের সময় এরকম ছিল, তখন তো এত ওষুধপালা ছিল না, তখন ধানেরই এমন একটা ক্ষমতা ছিল, সে এই ধরনের পোকা মাকড়ের সঙ্গে কিন্তু নিজেই যুদ্ধ করতে পারত। তো সেইটা ওর মনের মধ্যে গেঁথে যায় এবং সে তখন খুঁজতে শুরু করে যে কোথায় কি এই ধরনের ধানের ভ্যারাইটি আছে। খুঁজতে আর যেহেতু সৈয়দ ভাই মিউজিওলজি নিয়ে পড়াশোনা করেছিলেন, সে ওই ধানের যে বিভিন্ন ধরনের প্রজাতি, যেগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে তার বাড়িতে 800 প্রজাতির ধান, সে তখনও পর্যন্ত 800 প্রজাতির ধান শুধু নয়, আমের বিভিন্ন ভ্যারাইটিও সে কালেক্ট করতে শুরু করে তারপরে পরে, এবং সেটা বেশ সুন্দর মিউজিয়ামের মতো তার বাড়িতে সে সাজিয়ে রাখে। এবং জানেন যে যারা এই ধরনের সংরক্ষণ করতে পারে, তাদের বিদেশি যে সমস্ত সংস্থাগুলো আছে, তাদের কিভাবে প্রলোভন দেখায় যে তোমরা ওই দেশি জিনিসগুলো আমাদের দাও, তাহলে আমরা এটা থেকে এমন একটা কিছু তৈরি করব ইত্যাদি ইত্যাদি। একদম মুখের ওপর সপাটে না বলে দেয় সৈয়দ ভাই, এবং সত্যি সে আমাদের মনের মণিকোঠায় একটা উজ্জ্বল স্থান নেয়। যে দেশি প্রজাতির ধানগুলো পরিবেশের সঙ্গে এমনি, বিভিন্ন পোকামাকড়ের সঙ্গে এমনি যুদ্ধ করতে পারে, সেইগুলো সে সযত্নে রক্ষা করে এবং সেগুলোর গুণাগুণ সম্বন্ধে মানুষকে বোঝায়, প্রচার করে, উৎসাহিত করে চাষিদের সেই সমস্ত ধানগুলো করতে, যেখানে কিনা কীটনাশক কম লাগবে, যেখানে ধান নিজেই তার নিজের ভেতরের যে ক্ষমতাটা, যেটা আগে ছিল, সেই ক্ষমতাটা সে আবার নিজে জাহির করে সমস্ত পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়ের সঙ্গে ব্যবহার করতে পারে। তো আমরা মধ্যপ্রদেশের বেতুল জেলাতে একটি ট্রাইবাল এলাকাতে একজন মানুষকে দেখি। এখন তিনি আর খুব একটা অপরিচিত নন, তিনি গেছিলেন একটা আদিবাসী গ্রামে, এবং আদিবাসী গ্রাম আপনারা জানেন, আদিবাসী গ্রামের
ইয়ের কারণেই, তাদের বেঁচে থাকার কারণেই জঙ্গলে যেতে হতো, কাঠ কাটতে হতো, জঙ্গল ফিকে হয়ে আসতো। তো এটা আদিবাসী জীবনের একটা অঙ্গ যে মানে জঙ্গল থেকে যে ছোট ছোট গাছ, যেগুলোকে ঝাঁটি বলি আমরা, আবার ডালপালা, সেগুলোকে নিয়ে আসতে হয়। তো এইভাবে উনি চলে গেছিলেন একটা মধ্যপ্রদেশের বেতুল বলে একটা জায়গায়। সেখানে তিনি অদ্ভুত একটা কাজ শুরু করেছিলেন। উনি কাজ শুরু করেছিলেন যে জঙ্গলের যে ছোট ছোট যেগুলো প্রজাতি, জঙ্গলের যে গাছগুলো, গাছের যে প্রজাতি, তার বীজ তিনি সংগ্রহ করতেন। সেই বীজগুলো সংগ্রহ করে তিনি ওই অঞ্চলে যে ছোট ছোট ছেলে মেয়ে আছে বা ওই অঞ্চলের যে মানুষ, তাদেরকে দিতেন। তবে হ্যাঁ, বিনামূল্যে উনি দিতেন না। বিনামূল্যে দিলে কি হয়, যে অমূল্য জিনিসেরও অযত্ন হয়, নামমাত্র মূল্যে সেই বীজগুলো মানুষেরকে দিতেন, দিয়ে বলতেন যে বাবা, তোমরা এই বীজগুলো তোমাদের বাড়ির চারপাশে বসিও। বসালে কি হবে, যে আস্তে আস্তে জঙ্গল বেড়ে উঠবে। সেই জঙ্গল যখন বেড়ে উঠবে, তখন অত দূর দূরে গিয়ে আর তোমাদের কাঠ কাটতে হবে না। বাড়ির কাছে সেই ছোট ছোট গাছের ডালপালাগুলো কেটে তোমরা খেতে পারবে। উনি বাচ্চাদের পড়াতেন, বাচ্চাদের পড়ানোর সময়ও তিনি একই কথাই বলতেন যে বাবা, জঙ্গলকে রক্ষা করো, মায়ের মতো জঙ্গল যদি চলে যায় তাহলে কিন্তু গোটা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এত বড় বড় কথা তিনি বলতেন না, বাচ্চাদের মতো করেই তিনি পড়াতেন। তো এই মানুষটা সম্বন্ধে কোশ্চেন এলো যে উনি কে, কি ধারা, কেন, কি ব্যাপার, এই সাইকেলে চেপে একটা খদ্দরের একটা ধুতি পরে খালি ঘুরে বেড়ান, খালি গা, এবং ঘুরে বেড়ান বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন টোলায় টোলায়, এরকম বলে বেড়ান, বাচ্চাদের পড়ান, কি পড়াচ্ছেন, কি করছেন। তো তখন খোঁজ নিয়ে জানা গেল যে এই ভদ্রলোকের নাম হচ্ছে অলোক সাগর। তিনি দিল্লি আইআইটি থেকে পাশ করেছেন। তার বাবা হচ্ছেন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের একজন সদস্য ছিলেন। মা ছিলেন দিল্লির বিখ্যাত এক কলেজ মিরিন্ডা হাউসের ফিজিক্সের প্রফেসর। তিনি দিল্লি আইআইটিতে পড়াশোনা করেছেন, হাউস্টন ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন। পড়ার পরে সোশিওলজি নিয়ে আবার ওখানে পোস্টডক করেছেন। পড়ার পর দেশে ফিরে এসেছেন। ফিরে এসে দিল্লি আইআইটিতেই আবার পড়াতে ঢুকেছেন। দিল্লি আইআইটিতে যখন পড়াচ্ছেন, তার ছাত্র ছিল রঘুরাম রাজন, যিনি ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন। তো হঠাৎ 1982 সালে তার মনে হয়েছিল যে না, এই সমস্ত করে কিছু লাভ হচ্ছে না, ফিরে যেতে হবে, আবার সেই মানুষের কাছে ফিরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, বাচ্চাদের পড়াতে হবে, বাচ্চাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই পৃথিবীটা কেমন করে। এই জন্য তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছিলেন মধ্যপ্রদেশের বেতুল জেলায় একটা ছোট্ট গ্রামে। সেখানে একটা ছোট্ট কুঁড়ে করে থাকতেন, বাচ্চাদের পড়াতেন, বিভিন্ন টোলাতে গিয়ে বীজ সংগ্রহ করতেন। এইভাবে তিনি ওই বেতুল এলাকা, হোশঙ্গাবাদ এলাকাতে প্রচুর ফরেস্ট্রি তৈরি করেছিলেন নিজের ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে। কোনো চারা তিনি নিজে বসাতেন না, মানুষকে নিয়ে এই সমস্ত কাজগুলো করতেন। আর ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে পরিবেশ কি জিনিস, তার হাতে কলমে শিক্ষাও তিনি দিয়ে দিতেন। এরকম নমস্য ব্যক্তি ছিলেন তারা। বিদেশে বসে রামজি রাঘবন খুব বড় একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ইউএসএতে থাকতেন, কোটি কোটি ডলারে মাইনে পেতেন। তিনি হঠাৎ একদিন ভাবলেন যে ভারতবর্ষের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এরা কি মাস্টারমশাইদের প্রশ্ন করতে পারে? যদি প্রশ্ন করতে পারে, কি প্রশ্ন করে, কেমন প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তরগুলো কি তারা পায়? অদ্ভুত, ওনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। উনি ফিরে চলে এলেন দেশেতে। ফিরে চলে এসে ঋষি অগস্ত্য, তাকে আমাদের ভারতবর্ষে বিজ্ঞানের দেবতা বলে মানা হয়, তো তার নামে একটা ফাউন্ডেশন তৈরি করলেন। তার নাম হচ্ছে অগস্ত্য ফাউন্ডেশন। এই অগস্ত্য ফাউন্ডেশনের কাজ বাচ্চাদের মনের মধ্যে প্রশ্ন জাগিয়ে দেওয়া। যদি প্রশ্ন জাগিয়ে দিতে পারি তাহলেই আমার কাজ শেষ। সারা জীবন সে তার উত্তর খুঁজতে থাকবে, এবং উত্তর খুঁজতে থাকলেই ভারতবর্ষ এগোবে, নতুন নতুন জিনিস আবিষ্কার হবে, তবেই ভারতবর্ষ এগোবে। প্রশ্ন যে দেশে নেই, সে দেশে অগ্রগতি নেই। উনি যেটা করলেন, সেটা ল্যাবরেটরি তৈরি করলেন প্রচুর। কিরকম ল্যাবরেটরি? চলমান ল্যাবরেটরি, বাইক, এখানে বাক্স থাকবে, সেখানে প্রচুর ধরনের যন্ত্রপাতি থাকবে। সেই যন্ত্রপাতি নিয়ে একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তার ওখানে ট্রেনিং পাওয়া, তার ফাউন্ডেশনে সে চলে যাবে স্কুলে গিয়ে বাচ্চাদের মধ্যে অনেক রকম যন্ত্রপাতি নিয়ে 3 ঘন্টা ধরে বিভিন্ন রকমের বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা করে দেখাবে। বাচ্চারা
চোখ গোল গোল করে দেখবে যে বিজ্ঞানের ভেতরে যেগুলো আমরা পড়ি তার ভেতরে কত কত মজা আছে। তখন মজাগুলো দেখবে, তখন সে ওই বিষয়টা নিয়ে আরো ইন্টারেস্টেড হবে, এবং ইন্টারেস্টেড হওয়ার পরেই তার মনে প্রশ্ন তৈরি হবে যে এটা এরকম হলো কেন, ওরকম কেন নয়। যখনই ওরকম কেন নয় প্রশ্নটা আসবে, তখনই আমাদের অগ্রগতির চাকা গড়াতে থাকবে। এর সঙ্গে আরেকটা জিনিস তিনি তৈরি করেছিলেন। উনি দেখেছিলেন যে এই কটা মাত্র সামান্য বাইক ল্যাবরেটরি দিয়ে আমি গোটা এত বড় দেশ কভার করতে পারবো না। সেই জন্য উনি একটা ছোট্ট বক্স তৈরি করেছিলেন, তার নাম দিয়েছিলেন লিভ ল্যাবরেটরি ইন বক্স। তার মধ্যে অনেক ধরনের যন্ত্রপাতি থাকতো। এই লিভের একটা বাক্সের দাম হচ্ছে 1300 টাকা। আপনি যদি বলেন 1300 টাকা আমি দিলাম, আপনি ভারতবর্ষের যে কোনো প্রত্যন্ত স্কুলে একটা লিভ পাঠিয়ে দেবেন, অগস্তা ফাউন্ডেশন সেই লিভ পাঠিয়ে দেয়, এবং একটা টিচারকে ট্রেনিংও দিয়ে দেওয়া হয় যে সেই বাক্সটা মানে কিভাবে ওই ইনস্ট্রুমেন্টগুলো বাচ্চাদের কাছে দেখাতে হবে, বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো কিভাবে করতে হবে। এবং আরেকটা যেটা কাজ রামজি রাঘবন করছেন, ওনার একটা ইচ্ছা ছিল যে হিমালয় বলে একটা জায়গাতে এরকম একটা আশ্রম মতো তৈরি করবেন। তো উনি সেটা ওখানে পারেননি, তিনি করেছেন দাক্ষিণাত্যে, ব্যাঙ্গালোর থেকে 125 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কোলে উনি অগস্তা ফাউন্ডেশনের একটা বিজ্ঞান কেন্দ্র খুলেছেন। এবং সেই বিজ্ঞান কেন্দ্রে তো অদ্ভুত অদ্ভুত কাজ হয়। গোটা ভারতবর্ষ থেকে টিচারদের ওখানে ডাকা হয়। সেই টিচারদের মনের মধ্যে 1 মাস ধরে তাদের মনের মধ্যে প্রথমে বাচ্চাদের মনের মধ্যে কিভাবে প্রশ্ন জাগিয়ে দেওয়া হবে তার বিভিন্ন রকমের মেথডোলজিগুলো শিখিয়ে দেওয়া হয়, যাতে করে তারা গিয়ে তার নিজের ক্লাসের বাচ্চাদের মনে প্রশ্নগুলো জাগিয়ে দিতে পারেন। এখনো পর্যন্ত এরকম 30,000 শিক্ষক তারা এরকম ট্রেনিং দিয়েছেন। 10 লক্ষের ওপর বাচ্চাকে বিভিন্ন জায়গায় তারা এরকম ল্যাবরেটরি জিনিসপত্র পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখিয়েছেন। শুধু বিদ্যালয়ে নয়, বিভিন্ন ক্লাব ডাকলেও তারা যান। শিশুরা যদি প্রশ্ন করে তবেই তার হাত ধরে প্রযুক্তির উন্নতি হবে, কলার উন্নতি হবে, সমস্ত বিজ্ঞানের উন্নতি হবে। আমাদের এপিজে আব্দুল কালাম স্যার তার মাইনের টাকা তিনি এই রামজি রাঘবনকে দিয়ে বলেছিলেন আপনি আরো ল্যাবরেটরি জিনিসপত্র কিনুন, যাতে করে ভারতবর্ষের সমস্ত ছাত্রছাত্রীর মনের মধ্যে বিজ্ঞানের স্ফুলিঙ্গটাকে জাগিয়ে দেওয়া। আরেকজনের কথা বলি, বসন্ত কামাত। তো এই ভদ্রলোক কাজ করতেন একটি কোম্পানিতে, যাদের কাজ ছিল যে গ্রামের মহিলাদের প্রমোট করা, যাতে করে তারা আরো বেশি বেশি করে দুধ উৎপাদন করেন এবং তাদের ডেয়ারিতে দেন। তো সেই জন্য গ্রামে গ্রামে যেতে হয়। গ্রামে যাওয়ার থেকে তার মূলত ঠান্ডা ঘরে বসে কাজ করতেই তিনি বেশি স্বচ্ছন্দ, কারণ তার পড়াশোনাটা খুব বিখ্যাত জায়গায়। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে দুধ প্রোডাকশন তেমন বাড়ছে না। একদিন গিয়ে একজন মহিলা, আনপড় মহিলা, তিনি তার একটা গরু ছিল, সেই গরুকে তিনি করতেন, যেখানে দুধ হতো সেই দুধটা উনি বিক্রি করতেন। কি মাসি কি হলো, দুধ দিচ্ছ না কেন? আরে দুধ দেবো কি করে, ঘাস আছে কোথাও, গরুগুলো খাবে কি? শুধু খড় খাইয়ে কি দুধ হয়? সবুজও তো একটু খাওয়াতে হয়। চড়ানোর মতো জায়গা নেই, ঘাস নেই, গাছপালা নেই, গরুগুলো খাবে কি? সবুজ না খেলে দুধ দেবে কি করে? এরকম তো কখনো ভাবিনি সে, এরকম সবুজ নেই বলে দুধ কম হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে সবুজ হবে? সবুজ হবে না তো, জমি নেই তো। জমিগুলোতে যে ঘাস ছিল, আগে গোচারণ ক্ষেত্র ছিল, এখনো পুরনো পিএলআর অফিসের অনেক গোচারণ ক্ষেত্র এখনো দেখা যায়, রেকর্ডে আছে গোচারণ ক্ষেত্র, কিন্তু আদতে গোচারণ ক্ষেত্র তো দেখতে পাওয়া যায় না। তাহলে গোচারণ যদি না হয় তাহলে সে দুধ হবে কি করে, বাড়বে কি করে? শুধু খোল ভুসি আর খড় খাইয়ে তো হবে না। কি করা যায়? করতে করতে সে আবার গ্রামে ফিরে গেছে। গ্রামে ফিরে গিয়ে দেখে যে সে আনপড় দিদি অদ্ভুত একটা সিস্টেম করেছে। সেটার কথাই বলি, মাইক্রোগ্রিনস, বাজরার বীজ একটা ট্রেতে করে যদি দিয়ে দেওয়া হয় তাহলে মাইক্রোগ্রিনস হতে 7 দিন মতো সময় লাগে। তো ওই দিদি কি করেছেন, একটা বাঁশ দিয়ে এরকম 7টা ট্রে রেখেছেন। সেই ট্রেতে প্রথম দিন আজকে যে ট্রেটা হলো, সেই ট্রেটাতে বীজ দিয়ে দেওয়া হলো, বাজরার বীজ। তারপরের দিন তার ওপরে আরেকটা ট্রে লাগাচ্ছেন, সেই ট্রেতে লাগিয়ে দিয়ে আবার বীজ ছড়িয়ে দিচ্ছেন। তার উপরে এরকম করে 7টা ট্রে রাখা হয়েছে, 7 দিনে 7টা। রবিবার যখন তিনি লাস্ট ট্রেটা লাগাচ্ছেন, তখন কিন্তু সোমবারের যে ট্রেটা, যেটা তিনি প্রথম লাগিয়েছিলেন, সেই ট্রেতে তখন গাছ রেডি হয়ে গেছে
গরুকে খাওয়ানোর জন্য। এরকম করে প্রতিটা তলা থেকে প্রতিদিন ধরে পাওয়া যায়। জলের সমস্যা, সেই জন্যে যেটা করা হলো সেটা হচ্ছে স্প্রিংলারের ব্যবস্থা। ওই তখন যখন এই কাজটা ওই দিদি করে ফেলেছেন, তখন এরা দেখলো যে এই ব্যাপারটাকে একটু যদি করা যায় ভালো করে, তাহলে অন্যরকম ব্যাপারটা হয়। তাই বসন্ত কামাত কি করলো জানেন? চাকরি ছেড়ে দিয়ে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়ালো। ভারতবর্ষে ঘুরে ঘুরে 1 বছর ধরে ভারতবর্ষে ঘুরে ঘুরে দেখলো যে যারা দুধ উৎপাদন করে তাদের কষ্টটা কোথায় এবং কেন তারা সবুজ খাওয়াতে পারছে না। আমাদের 2025-26-এ এই যে সবুজ আর শুকনো খাবারের যে রেশিওটা, এই রেশিওটাও ক্যালকুলেশন করা হয়, সেটা যে ডিফারেন্সটা সেটা 40%-এ গিয়ে দাঁড়িয়েছিল। যার ফলে কি হচ্ছে যে এই যে সবুজ যতক্ষণ না আমরা তৈরি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু যতই গাইকে শুকনো খাবার, খোল যা ভুসি দেওয়া হচ্ছে কেন, তার দুধ কিন্তু বাড়বে না। সেই ভাবনা থেকেই বসন্ত কামাত, কাম্বালা, যেটাকে আমরা বাংলা ভাষায় যদি বলি কম্বলের মতো উচ্চারণ করব, সবুজের কম্বল, কাম্বালা বলে একটা জিনিস উদ্ভাবন করলেন। তিনি হাইড্রোপনিক্স শিখলেন এবং হাইড্রোপনিক্স শেখার পরে যে কিভাবে ওই হাইড্রোপনিক্সের মাধ্যমে খুব কম জলেতে এবং তার মধ্যে মাল্টিভিটামিনস ইত্যাদিগুলো যেগুলো পশুর দরকার সেগুলোও দিয়ে দেওয়া হলো, যাতে করে ওই চারার মধ্যে দিয়ে ওই মাল্টিভিটামিনসগুলো ওই পশুগুলো পেয়ে যায়। এই এন্টায়ার ব্যাপারটাকে তিনি ইনোভেট করলেন এবং এই ইনোভেশনটা একটা ছোট্ট কোম্পানি তিনি করলেন কাম্বালা বলে। সেই কাম্বালা এখন বিভিন্ন জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গে অতটা প্রচলিত নয়, কিন্তু বিভিন্ন রাজ্যে তারা কাজ করছেন। সেখানে এই কাম্বালাতে বিভিন্ন জায়গায় 30,000 টাকা দিয়ে যারা গরু পোষেন একটা বা দুটো, তাদের জন্য এরকম ছোট ছোট কাম্বালা তৈরি করে দিয়ে আসছেন, বা তার কোম্পানি ছেলেরা করে দিয়ে আসছে। এবং সেখানে সেই সবুজ ঘাস খাচ্ছে গরুরা, সেই গরুরা খেয়ে তাদের দুধের প্রোডাকশন বাড়াচ্ছেন, যেমন শুকনো খাবার যেমন খাচ্ছিল তেমন। 4 জনের কথা আজকে বললাম, অশ্রুত অখ্যাত মানুষ তারা, কিন্তু আমি এদের ব্যক্তিগতভাবে মনীষী বলে মনে করি। এই যে ভাবনার পরিসর, ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমাদের সাধারণ মানুষ আরো কি করে ভালো থাকবে, তার জন্যে তাদের যে ছোট ছোট ইনোভেশনগুলো ছিল, এই ছোট ইনোভেশনগুলো এত বড় বড় কাজ আমাদের ভাবনার অগোচর। আমি এই 4 জনের কথা অ্যাহেড ইনিশিয়েটিভসের সদস্যদের বলতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি যে যারা মাঠে ঘাটে কাজ করেন, তারা ছোট 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 ভাবনাগুলো দিয়েই মানুষের পাশে দাঁড়ান, ছোট ছোট ইনিশিয়েটিভ দিয়েই মানুষের পাশে দাঁড়ান। খুব বড় ভাবনা যেখানে, সেখানে কোলাহল বড় বেশি, যেখানে ছোট ছোট ভাবনা সেখানে কোলাহল কম, কাজ বেশি। তো এইভাবেই আমরা যদি প্রত্যেকে একটু 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 করে ভাবতে পারি আমাদের সমাজটার জন্য, তাহলে সমাজটা একটু অন্যরকম হবে, বড় সুখের জায়গা হবে সে।